জাগরা পাহাড়ের কোলে খারি নদীর দুপাশে কয়েক প্রজন্মের নষ্ট বংশ বেড়ে উঠেছে। সেই নষ্ট বংশের ইতিহাসের সূচনা পর্ব শুনবেন আজ। শুরু হচ্ছে কৌস্তব প্রতিহারের কলমে রক্তদর্পণ। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্প সেই সময়ের যখন খারি নদীর জল লাল হয়ে বইত জাগরা পাহাড়ের কাবে। এক পাশে যবন, অন্য পাশে চণ্ডদেশ। দুই দেশের তলোয়ারেরই রক্ত মোছার অবকাশ থাকত না, এবং তার কারণ ছিল একটাই, লোভ, সোনার লোভ। যবনের বিপুল সোনার উপর চণ্ডরাজ অগ্নিচণ্ডের লোভ ছিল বহুদিনের, এবং সেই লোভ চরিতার্থ হল যখন জাগরামারির যুদ্ধে যবনের মহারাজ চন্দ্রদর্প নিহত হলেন। তারপর শুরু হল শোষণ। দীর্ঘ 12 বছরে শস্য শ্যামলা যবন হয়ে দাঁড়ালো কঙ্কালসার। সোনা বোঝাই করে শয়ে শয়ে বজরা খারি নদী পেরোল। গ্রামকে গ্রাম জ্বলে পুড়ে ছাই হল। তারই সাথে পুড়ল যবনের যুবতীরা, কেউ আগুনে আত্মাহুতি দিয়ে, কেউ বা চণ্ডের পশুদের হাতে শরীর খুইয়ে। ওদিকে এই দীর্ঘ 12 বছর ধরে জঙ্গলের মাঝে বসে তিল তিল করে তলোয়ারে শান দিচ্ছিল আর এক যোদ্ধা, মৃত চন্দ্রদর্পের পুত্র, যবনের যুবরাজ বীরদর্প। পিতার মৃত্যু নিজে চোখে দেখেছিল সে। রক্তে ভেজা কাটা শরীরটা রণক্ষেত্র থেকে নিজে হাতে তুলে এনেছিল। আর তারপরই জ্বলে ওঠে আগুন, প্রতিশোধের নির্মম আগুন। জীবনের লক্ষ্য ছিল একটাই, চণ্ডরাজের মুন্ড নিজে হাতে নামাবে থর থেকে। তাই আর রাজধানীতে ফেরেনি বীরদর্প। পিতার মৃতদেহ কাঁধে নিয়ে সোজা এসেছিল এই ভিল খেড়ার জঙ্গলে, আচার্য দুর্গা রত্নের কুটিরে। 12 বর্ষীয় কিশোরের মুখে সমস্ত ঘটনা শুনে আচার্য স্তম্ভিত হন। স্থির করেন নিজের জীবনে অর্জিত সমস্ত যুদ্ধবিদ্যা তিনি যুবরাজকে শেখাবেন। পিতার অন্ত্যেষ্টি হয়, মস্তক মুন্ডন হয়, তারপর শুরু হয় কঠোর অনুশীলন। বীরদর্প প্রতিজ্ঞা করে পিতৃহত্যার বদলা না নেওয়া পর্যন্ত তার মস্তক মুণ্ডিত থাকবে। এরপর কেটে গেল অনেকগুলো বছর। বাড়ি দংশন, শৈলভঙ্গন, ক্ষিপ্রবেগ, অস্থিস্তম্ভনের মতো নানা প্রকার গূঢ় যুদ্ধবিদ্যায় তুখর হয়ে উঠল বীরদর্প। বুদ্ধির ধার আর তলোয়ারের কৌশলে আচার্য দুর্গারত্নের মন সে অল্পদিনেই জয় করে ফেলল। কিন্তু শুধু দুর্গারত্ন নন, বীরদর্পের সৌম্য রূপ আর অসীম গুণে মন গলল আরো একজনের, দুর্গারত্নের কন্যা প্রেমাঙ্গীর। গায়ে শ্বেত বস্ত্র, কপালে চন্দনের ফোঁটা, কাঠ চম্পার শুভ্র মালা চুলের খোঁপায় গোঁজা। তার স্বামী ছিল যবনের অশ্বপ্রমুখ, জাগরামারির যুদ্ধে প্রাণ হারায়। তারপরেই বিধবা মেয়েকে নিয়ে দুর্গারত্ন লুকিয়ে পালিয়ে আসেন এই পর্ণকুটিরে। কারণ সুন্দরী বিধবা যুবতীর খবর ওই চণ্ডরাক্ষসগুলোর কানে উঠলে আর রক্ষে থাকত না। সেই থেকে প্রেমাঙ্গী এখানেই আছে। প্রতিদিন সকালে উঠে সে বেল ফুলের মালা গাঁথে। হাতে শান দেওয়া তলোয়ার নিয়ে বীরদর্প যখন অনুশীলন করে, সে এক দৃষ্টে তাকিয়ে থাকে। প্রণয়ীর মনের ভাব বীরদর্প যে একেবারেই বোঝে না তা নয়, তবে নিয়ন্ত্রণই সব।
নিজের মন ও যৌবনের উপর কঠোর নিয়ন্ত্রণ। বীরদর্প জানে, মন যদি একবার প্রণয়ে গলে তবে প্রতিশোধের আগুন নিভে যাবে। একদিন গভীর রাতে বীরদর্প তার কুটিরে শুয়েছিল। হঠাৎ আগরটা আস্তে করে খুলে গেল এবং আলো হাতে ভিতরে প্রবেশ করল প্রেমাঙ্গী। কাজল টানা চোখ দুটো রাতের মতো গভীর, খোলা চুল লুটিয়ে আছে কাঁধের উপর। জ্যোৎস্নার ম্লান আলো গড়িয়ে পড়ছে তার কোমরের ভাঁজ পেয়ে। এত রাতে প্রেমাঙ্গীকে এই অবস্থায় দেখে চমকে উঠল বীরদর্প। বিছানা ছেড়ে উঠতে যাবে, তার আগেই আলোটা ফুঁ দিয়ে নিভিয়ে দিল প্রেমাঙ্গী। ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, শুধু শোনা যায় প্রেমাঙ্গীর পায়ের নূপুর ধ্বনি। ক্রমাগত কাছে এগিয়ে আসছে সেগুলো, কিন্তু শ্বেত বসনা বিধবা তো পায়ে নূপুর পড়ে না। মুখে কিছু বলার আগেই ঠোঁটের উপর আলতো একটা আঙুল অনুভব করল বীরদর্প, সাথেই একটা নরম গলার স্বর। আপনি কাল যুদ্ধে যাচ্ছেন, আমায় জানাননি কেন? গলা কেঁপে ওঠে বীরদর্পের। জানলে আপনি আপনি ভীত হতেন। পূর্বযুদ্ধের ক্ষত এখনো মোছেনি আপনার মন থেকে। বিধবার মনের খবর কেউ রাখে না বীরদর্প, রাখতে নেই, রাখতে হয়। আমি রাখি না। রাখেন না। যদি রাখতেন তবে আজ এই শ্বেত বস্ত্র আমার সঙ্গী হতো না। আমি আপনার পিতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ প্রেমাঙ্গী, যতদিন না চণ্ড মুণ্ডচ্ছেদ করছি ততদিন আমার বিবাহে নিষেধ। বেশ, কিন্তু তারপর আমি আপনাকে কথা দিচ্ছি, চণ্ড জয় করে ফিরে আমি আপনাকে বিবাহ করব। এই রাজক্ষত্রিয়ের প্রতিজ্ঞা স্বয়ং ঈশ্বরও খণ্ডন করতে পারবেন না। শুনে প্রেমাঙ্গীর সমস্ত শরীর শিহরিত হয়ে উঠল। তার আলতো ঠোঁট দুটো আরো কাছে এগিয়ে এলো। সব প্রতিজ্ঞা শুধু মুখের কথায় হয় না বীরদর্প। তবে এইবার বুকের উপর একটা নরম হাতের তালু অনুভব করল বীরদর্প। উষ্ণ নিঃশ্বাস তার গলা বেয়ে কাঁধের উপর পড়ছে। প্রেমাঙ্গীর পায়ের নূপুর জোড়া ঝনঝনিয়ে পড়ে গেল মাটিতে। ভোরের আলো তখনও ওঠেনি। প্রেমাঙ্গীর অঘোর সুপ্ত চোখ দুটোর দিকে একবার তাকালো বীরদর্প। তারপর নিজের খঞ্জরটা আলতো করে প্রেমাঙ্গীর হাতে গুঁজে দিয়ে বেরিয়ে গেল কুটির থেকে। জাগরা পাহাড়ের চিলা বেয়ে ছুটছে বীরদর্পের ঘোড়া। গন্তব্য ভিল দেশ কাহার পাহাড়ি। রাতে তার কানে কানে বলা প্রেমাঙ্গীর কথাগুলো স্পষ্ট মনে আছে বীরদর্পের। কাহার পাহাড়ির রাজা ভীল রাজ সুরম্ভের সাথে চণ্ডের শত্রুতা বহু পুরনো। তাই এই যুদ্ধে যবনের যদি কেউ সত্যিকারের সহায়ক হয় তবে সে একমাত্র ভীল রাজ সুরম্ভ। টানা 3 দিন 3 রাত ঘোড়া চালিয়ে
ভীল দেশে গিয়ে পৌঁছল বীরদর্প। চণ্ডের হাতে তার পিতা চন্দ্রদর্পের হত্যার খবর ভীলরাজ আগেই শুনেছিলেন, কিন্তু নিজের দেশকে উদ্ধার করতে, পিতৃহত্যার প্রতিশোধ নিতে বীরদর্পের এহেন পরাক্রম দেখে স্তম্ভিত হলেন সুরম্ভ। বীরদর্পের কাঁধে হাত রাখলেন তিনি, আশ্বাস দিলেন চণ্ডরাজ অগ্নিচণ্ডের বিরুদ্ধে তার সমগ্র ভীল সেনা নিয়ে যুদ্ধ করবেন তিনি। পরদিন সকাল থেকেই শুরু হলো প্রস্তুতি। ঢাল তলোয়ারে শান পড়ল, হাতি ঘোড়া সাজল রণ সাজে, মুখে আঁখ টেনে পল্লম হাতে বীর ভিলেরা চলল চণ্ড দেশের উদ্দেশ্যে। বর্ষার শেষ, মাঠঘাট শুকনো, জল ফুরিয়েছে খারি নদীর। পাহাড়ের তলায় জাগরামারির প্রান্তরে জড়ো হয়েছে বিশাল সেনা। একদিকে হাতির পিঠের উপর স্বর্ণবর্মে সুসজ্জিত মহারাজ অগ্নিচণ্ড ও তার বিরাট বাহিনী, অন্যদিকে অল্প সৈন্যের নেতৃত্বে ভীলরাজ সুরম্ভ ও বীরদর্প। সুরম্ভের বুনো সৈন্যবাহিনী দেখে মনে মনে হাসলেন অগ্নিচণ্ড। তিনি জানেন তার বর্মধারী অশ্ববাহিনীর সামনে এ যুদ্ধ এক প্রহরও টিকবে না। সূর্য মাথায় ওঠার পূর্বেই সমগ্র ভীল সেনা নিহত হবে। কিন্তু একটা কথা ভুলে গেলেন অগ্নিচণ্ড, আগুন, প্রতিশোধের সর্বগ্রাসী আগুন, যা দীর্ঘ 12 বছর ধরে ধিকি ধিকি জ্বলছে বীরদর্পের বুকে। তার সামনে রাজা, সিংহাসন, সৈন্য, বর্ম সব তুচ্ছ। রণশঙ্খের ধ্বনিতে তরবারি ওঠালো যোদ্ধারা। শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। ঢাল খঞ্জরের শব্দে কাঁপতে লাগলো খারি নদীর জল, এবং কিছুক্ষণের মধ্যেই অগ্নিচণ্ড বুঝতে পারলেন কত বড় ছল হয়ে গেছে তার সাথে। সুরম্ভের যে অল্প সেনা এতক্ষণ সামনে থেকে যুদ্ধ করছিল তা কেবল দেখানোর জন্য, আসল ফৌজ ছিল উপরে। এইবার আসতে শুরু করেছে তারা। হাজারে হাজারে ভীল সেনা তীরের দানার মতো ছুটে নামছে জাগরা পাহাড়ের গা বেয়ে। 5 ফৌজদারের নেতৃত্বে চণ্ডের বিশাল সেনাকে 5 দিক থেকে ঘিরে ফেলেছে তারা। আকাশে আর মেঘ নেই, শুধু দেখা যায় লক্ষ লক্ষ কালো তীরের হড়কা বাঁধে আসছে চণ্ড সেনার উপর। বেলা যখন ফুরল, সূর্য ঢলে পড়ল জাগরা পাহাড়ের আড়ালে। কাঁধে তীরবিদ্ধ অগ্নিচণ্ড পড়ে গেলেন তার হাতির উপর থেকে। রাজা ভূমিচ্যুত হলে আর যুদ্ধ হয় না। বিজয় শঙ্খ বেজে উঠল ভীলদের। তলোয়ার খঞ্জর থেমে নিশ্চুপ হয়ে গেল জাগরামারির প্রান্তর। খালি চিল শকুনের আশায় স্থির হয়ে পড়ে রইল যুদ্ধাহত দেহগুলো। রাতের আঁধারে জবন মহারাজ বীরদর্পের তাঁবুতে বিচার সভা বসেছে। চারিদিকে মশাল হাতে দাঁড়িয়ে আছে রক্ষীরা। সামনে হাঁটু কেড়ে গলায় শিকল বাঁধা পড়ে আছেন আহত অগ্নিচণ্ড। বীরদর্পের হাতে তার মাথা কাটা যেত অনেক আগেই, কিন্তু যে যায়নি তার একমাত্র কারণ রণধর্ম। সূর্য ডোবার পর শত্রু নিধন চলে না, তাই প্রাণে বেঁচে গেছেন অগ্নিচণ্ড। কিন্তু এখন আর হুঁশ নেই তার, কথা বলার সামর্থ্যও নেই। তাঁর হয়ে ক্ষমা ভিক্ষা চাইছেন চণ্ডের মহামন্ত্রী চিরারু। যবনরাজ, আমি চণ্ডের মহামন্ত্রী, রাজা প্রজা সমগ্র যুদ্ধ বাহিনীর রাজপ্রতিনিধি। আমি করজোড়ে মিনতি করছি আপনার কাছে, চণ্ডদেশ আর হিংসা চায় না মহারাজ।
শান্তি চায় চিরতরে। চিরশান্তি যবনও চায় মহামন্ত্রী চিরারু, এবং সেই শান্তি একমাত্র আসবে কাল ভোরে যখন অগ্নিচণ্ডের রক্ত আমার তরবারির শান বেয়ে গড়াবে। কিন্তু তাতে কি লাভ মহারাজ? আপনি এক চণ্ডকে মারবেন, আর এক চণ্ড মাথা জাগাবে তার চিতা থেকে। চিতার আগুনে দুই দেশই পুড়ে ছারখার হবে। প্রতিশোধে রাজার বিনাশ তো হবে, সাথে প্রজার বিনাশ নিশ্চিত মহারাজ। রাজা মরলে প্রজা অনাথ হয়, তাতে হয়তো আপনার প্রতিশোধ পূর্ণ হবে, কিন্তু চণ্ডের এই অনাথ প্রজা, তাদের কি হবে মহারাজ? কে বহন করবে তাদের রাজ দায়িত্ব? আমি দেশের মহামন্ত্রী, আমি আপনার সম্মুখে উত্তর প্রার্থনা করি। শুনে ক্ষণিকের তরে স্তম্ভিত হয়ে গেলেন বীরদর্প। রাজধর্ম সবচেয়ে বড়, তার প্রতিজ্ঞার চেয়েও বড়। মহারাজ, চণ্ডরাজ অগ্নিচণ্ড এখন আপনার দাস। আপনি চাইলে তাকে নিধন করতেই পারেন, কিন্তু তার পূর্বে আপনাকে চণ্ডের সমগ্র প্রজার দায়িত্ব নিতে হবে। সেজন্য আমি প্রস্তুত। না 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 মহারাজ, মুখের কথায় নয়, মৈত্রীর বন্ধন চাই। শুধু মুখের কথায় প্রজা আপনাকে মান্য করবে না। মৈত্রী? সে কিরকম? আপনাকে আজ এই মুহূর্তে চণ্ডরাজ অগ্নিচণ্ডের কন্যা ঋতভীকে বিবাহ করতে হবে। তা ভিন্ন চণ্ডরাজকে হত্যা করার অধিকার আপনাকে দেবে না রাজধর্ম। শুনে তাঁবুর ভিতর সকলে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? গলা কাঁপল বীরদর্পের। পূর্বেই এক নারীর কাছে আমি বিবাহের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এ কখনোই সম্ভব নয় আমার পক্ষে। ক্ষত্রিয় ধর্মে পুনঃবিবাহ প্রচলন বহুকালের মহারাজ। এই বিবাহ করলে চণ্ডের উপর প্রতিশোধ তো হবে, সাথেই রাতারাতি দুই দেশের একচ্ছত্র ভূপতি হবেন আপনি। ভাবুন মহারাজ বীরদর্প, ভাবুন। রক্ষী, দ্বার ছেড়ে দাঁড়াও। রাজকুমারী ঋতভীর আসতে আজ্ঞা হোক। মহামন্ত্রীর হুকুমে দ্বার ছেড়ে দিল রক্ষী। 7 বেয়ারার কাঁধে পালকি এসে ঢুকল তাঁবুর ভিতর। পালকির দরজা আস্তে করে খুলল, আর ভিতর থেকে যিনি বেরোলেন তাকে দেখা মাত্র স্নায়ুর নিয়ন্ত্রণ হারালেন বীরদর্প। তার সমস্ত শরীর আন্দোলিত, ঘাম পড়ছে কপাল বেয়ে। ঋতভীর রূপের মোহে পরম বীরের তলোয়ারও কেঁপে গেছে। মুখ দিয়ে কথা বেরোল না বীরদর্পের। পাশ থেকে চিরারও বলে ওঠে, কি নির্ণয় করলেন মহারাজ? অস্ফুট পদ্মের পাপড়ির ন্যায় ঋতভীর টকটকে লাল দুটো ঠোঁট। সেদিকে তাকিয়ে বীরদর্প উত্তর দেয়, আমি প্রস্তুত। শোনা মাত্র একটা বাঁকা হাসি খেলে যায় চিরারুর মুখে। তিনি এগিয়ে যান বীরদর্পের দিকে। লগ্ন শুভ, ক্ষত্রিয় বিবাহ এই রাতেই সম্পন্ন করুন মহারাজ। কোমর থেকে তলোয়ার বের করে বীরদর্প। আঙুলের ডগা কেটে রক্ত সিঁদুর পরিয়ে দেয় রাজকুমারী ঋতভীর মাথায়। চারিদিকে জয়ধ্বনি হয়, হর্ষ উল্লাসে ভরে ওঠে চারিদিক। নববধূর কোমল হাতখানি ধরে
তাকে শয়নকক্ষের একান্তে নিয়ে যায় বীরদর্প। এদিকে গলায় শিকল বাঁধা অবস্থায় মাটিতে হাঁটু গেড়ে তখনও বসেছিলেন অগ্নিচণ্ড। চোখ দুটো আস্তে আস্তে বন্ধ করে নিলেন তিনি। জানেন, আজই তাঁর শেষ রাত। এরপর কেটে গিয়েছে আরো অনেকগুলি রাত। মহারাজ বীরদর্পের শাসনে যবন ও চণ্ডদেশ উভয়ের প্রজাই সুখে শান্তিতে আছে। শস্য শ্যামলা দেশ আবার সেজে উঠেছে সোনালী রঙে, ঠিক যেমন করে ঋতুভি আজ সেজে আছে তার স্বামীর আলিঙ্গনে। আকাশের চাঁদ লাজ খুইয়ে উঁকি দিচ্ছে শয়নকক্ষের জানলা দিয়ে। ঋতুভির গায়ে একটি মাত্র সূক্ষ্ম বসন, গলার স্বর্ণহার চকচক করছে। বীরদর্পের কপালের ঘাম তার চিবুক পেয়ে গড়িয়ে পড়ছে ঋতুভির বুকের উপর। প্রণয় মত্ত নারীর দীর্ঘ নিঃশ্বাসে সেই ঘামের বিন্দু হারিয়ে যাচ্ছে তার কাঁধের আড়ালে। কোমরের ভাঁজে অনুভূত হচ্ছে শক্ত হাতের ছোঁয়া। নখ বিচ্ছে মাংসে, ক্ষণে ক্ষণে শিহরণ খেলছে শরীরে। গলার উপর উষ্ণ নিঃশ্বাসের শব্দ ঢেকে ফেলছে ঋতুভীর ক্ষীণ আর্তনাদ। মর্তের সর্বস্ব হুঁশ হারিয়ে স্বর্গ সুখে মত্ত ছিল বীরদর্প। আচমকা এক রক্ষীর পদশব্দে হুঁশ ফিরল তার। শয়নকক্ষের পর্দার বাইরে দাঁড়িয়ে আছে রক্ষী, হাতে ফরমান। কোমরে এক ফালি কাপড় জড়িয়ে এগিয়ে গেল বীরদর্প। রক্ষী তাকে প্রণাম করে দাঁড়ালো। কি ব্যাপার? এত রাতে বিরক্ত করার অর্থ? মহা গুরুত্বপূর্ণ সন্দেশ আছে মহারাজ। এক অতিথি দরবারে আপনার জন্য অপেক্ষা করছে। অতিথি? এত রাত্রে? কে সে? নাম বলেনি মহারাজ, শুধু বলেছে সে নাকি বিচার প্রার্থী, ভিলখেড়ার জঙ্গল থেকে আসছে। ভিলখেড়ার জঙ্গল নামটা শোনা মাত্র বীরদর্পের পা দুটো কেঁপে উঠল। কপালের এক ফোঁটা ঘাম টপ করে গড়িয়ে পড়ল পায়ের আঙুলে। এক ধাক্কায় সব মনে পড়ে গেল তার। গুরু দুর্গারত্ন প্রেমাঙ্গী, তাকে দেওয়া প্রতিশ্রুতি, সব। যাবার বেলায় বলে এসেছিল যুদ্ধ জয় করে ফিরে প্রেমাঙ্গীকে বিয়ে করবে। কিন্তু ঋতুভীর মোহে সে এমনই ডুবেছিল যে গত 6 মাসে প্রেমাঙ্গীর কথা তার মনেই পড়েনি। এখন সে কথা ভেবেই মাথায় বজ্রপাত হল বীরদর্পের। পিছন থেকে শুনতে পেল ঋতুভীর আধো গলা। কি হয়েছে মহারাজ? কে অতিথি? হাতের ইশারায় তাকে বাধা দিল বীরদর্প। পোশাক পরে তাক থেকে তলোয়ারটা নিয়ে রক্ষীর সাথে বেরিয়ে গেল সে। দরবার কক্ষে পৌঁছেই বীরদর্প সম্মুখে তাকালো এবং তাকিয়েই স্তম্ভিত হয়ে গেল। দরবারের ঠিক মাঝে গলায় বেলির মালা ও শীতবস্ত্র পরিধানা প্রেমাঙ্গী। বীরদর্পকে দেখে অভিমানে দগ্ধ হচ্ছে তার কাজল টানা চোখ দুটো। আলো আধারিতে কিছুই ভালো দেখা যায় না। দূরে একটা মশাল জ্বলছে খালি। হাতের তলোয়ার ফেলে বীরদর্প এগিয়ে যায়। প্রেমাঙ্গীর কাছে গিয়ে তার কোমল হাত দুটো স্পর্শ করতে যায়, কিন্তু বিদ্যুৎ গতিতে হাত সরিয়ে নেয় প্রেমাঙ্গী। আর ঠিক সেই মুহূর্তেই বীরদর্প লক্ষ্য করে প্রেমাঙ্গী অন্তঃসত্ত্বা নতজানু হয়ে মাটিতে থপ করে বসে পড়ে বীরদর্প।
আমায় আমায় ক্ষমা করো প্রেমাঙ্গী, ভুল হয়ে গেছে আমার। নতুন দেশের প্রজা, রাজনৈতিক চাপ সমস্ত মিলে আমায় এতদিন এমন আবদ্ধ করে রেখেছিল যে বিস্তৃতি অবশ্যম্ভাবী ছিল না। আমি অজুহাত দিচ্ছি না। আমার এই চরম ভুলের জন্য আমি তোমার কাছে নতমস্তকে ক্ষমা প্রার্থী প্রেমাঙ্গী। মুচকি হাসে প্রেমাঙ্গী, তার অশ্রুসিক্ত চোখে বিচ্ছুরিত হয় দূরের মশালের আগুন। আমি এক অতি নিমিত্তা অসহায়া বিধবা মহারাজ। রাজার ভুল ঠিকের বিচার করার সাধ্য আমার নেই, সে অধিকার শুধু আপনার। তাই এই মুহূর্তে এই স্থানে দাঁড়িয়ে আমি আপনার সম্মুখে বিচার প্রার্থনা করি। আমার পিতা দুর্গারত্ন আপনার গুরু ছিলেন। আশা করি তার শেখানো ধর্ম আপনার স্মরণে আছে। বিশ্বাসঘাতকতার শাস্তি কি হয় মহারাজ? শুনে সমস্ত শরীর শিহরিত হয়ে ওঠে বীরদর্পের। মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে আসে কেবল একটি মাত্র শব্দ, প্রাণদণ্ড। প্রেমাঙ্গী হাসে। পিছনে পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকায় বীরদর্প। মশাল জ্বলছে, টপটপিয়ে শব্দ হচ্ছে সভাকক্ষের পাথুরে মেঝেতে। লালের স্রোত ক্ষীণ ধারায় গড়িয়ে আসছে বীরদর্পের পায়ের কাছে। শুধু মাথা আছে, শরীর নেই। মুন্ডুটা বড়ই চেনা বীরদর্পের। তার চোখের সামনে এক রক্ষী দাঁড়িয়ে আছে, হাতে ঋতভীর কাটা মুন্ডু। বীরদর্পের সমস্ত শরীর পাথরের ন্যায় অবশ হয়ে যায়। স্থির দাঁড়িয়ে থাকে সে। পিছন থেকে ভেসে আসে প্রেমাঙ্গীর নরম স্বর। আগুন, আগুন বড়ই বিধ্বংসী মহারাজ বীরদর্প। তুমি আগুন জেলে চলে গিয়েছিলে, নেভাতে আসনি। অবহেলায় সেই আগুন এখন দাবানলে পরিণত হয়েছে। দহনের স্বাদ টের পাচ্ছ না গায়ে? মুখে একটাও কথা বলে না বীরদর্প। প্রেমাঙ্গী এগিয়ে যায় তার আরো কাছে। তুমি ফিরে আমায় প্রত্যাখ্যান করতে, রাজধানীতে এনে আমায় দাসী করে রাখতে, আমি তাও মাথা পেতে নিতাম বীরদর্প। কিন্তু কিন্তু তুমি আমার অস্তিত্ব ত্যায্য করলে। আমার মান, মর্যাদা, গরিমা সমস্ত ছাইয়ে মিশিয়ে দিলে। এর বিচার কি করে করবে বীরদর্প? হ্যাঁ, চোখ নামিয়ে নেয় বীরদর্প। অস্ফুটে বলে, দোষ যখন আমার, তখন নিজেকে শাস্তিও দেব আমি, কিন্তু বিচার তোমায় করতে হবে। বলো, কি শাস্তি আমার? আলিঙ্গন। শুনে বিস্ময়ে থমকে যায় বীরদর্প। চোখ দুটো ছলছল করে ওঠে তার। প্রেমাঙ্গী এগিয়ে গিয়ে দু হাতের আলিঙ্গনে আবদ্ধ করে থাকে। গলার উপর এসে পড়ে যোদ্ধার উষ্ণ নিঃশ্বাস। প্রেমাঙ্গী চোখ বুজে নেয়, আর সঙ্গে সঙ্গে একটা রিন রিনের শব্দ এসে বিঁধে যায় কানে। তীক্ষ্ণ খঞ্জর নরম মাংস ফুঁড়ে প্রবেশ করেছে শরীরে।
টাটকা রক্তের কলকলে ধারা পিঠ বেয়ে নেমে কোমর গড়িয়ে পড়ছে দুজনের পায়ে। না কোনো যন্ত্রণা, না আর্তনাদ। রাজা বীরদর্পের অসাড় মৃত শরীরটা ধীরে ধীরে ঢলে পড়ে প্রেমাঙ্গীর কাঁধে। তার মেরুদণ্ডে গেঁথে আছে প্রেমাঙ্গীকে দেওয়া তারই খঞ্জরটা। দেহ নামিয়ে রক্তমাখা হাতে সিঁথিতে আলতো আঙুল চালায় প্রেমাঙ্গী। কোমরের কোঁচা থেকে বের করে আনে একটা ছোট্ট দর্পণ। তারপর আগুন আলোয় সেই দর্পণ তুলে ধরে মুখের সামনে। সিঁথি রক্তে রাঙা, কাজলের কালো গড়াচ্ছে দু চোখের কিনার বেয়ে। ভাগ্যিস কেউ দেখছে না। এ রূপ দেখে স্বর্গের পরম সুন্দরীও মূর্ছা যেত। সম্মুখে স্বর্ণ সিংহাসন, মশালের আলো এসে পড়েছে তাতে। মহারাজের মৃতদেহ লুটিয়ে আছে তার তলায়। পেটের উপর আলতো হাত রাখে প্রেমাঙ্গী। ভাবি রাজার উপর সংকট আসবে অনেক। পরম যত্নে লালন করতে হবে তাকে। ধীর পায়ে সম্মুখে গিয়ে প্রেমাঙ্গী গিয়ে বসে ফাঁকা সিংহাসনটার উপর। শুনছিলেন কৌস্তভ প্রতিহারের কলমে রক্তদর্পণ। কিন্তু রাজরক্তের দাগ কি অত সহজে মেটে? বিচার সবার হবে। সিংহাসনের সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে নষ্ট বংশ। আসবে নষ্ট বংশের কাহিনী। আজকের পর্বে গল্প পাঠিয়েছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল ঋতুপর্ণা, বর্ষা এবং কৌস্তব। পোস্টার ডিজাইনে ম্যাজিক ক্রেয়ন্স। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।